হ্যালো স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা মেজরে পলিটিক্যাল সায়েন্স রেখেছো তাদের তো এর আগে আমি একটা ফুল সাজেশন দিয়ে দিয়েছিলাম এবং আমার চ্যানেলে কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের অ্যান্সারও দেওয়া আছে, এছাড়া কিছু শর্ট কোয়েশ্চেনের অ্যান্সারও দেওয়া আছে। আজকে আমি তোমাদের এই যে 4টে ইম্পর্টেন্ট প্রশ্ন ওই সাজেশন থেকেই দিয়ে দিচ্ছি এবং উত্তর সহ দিয়ে দিচ্ছি। দেখো, তোমাদের পরীক্ষা যেহেতু সামনে এসে গেছে, তোমাদের যাদের দরকার আছে তোমরা এখান থেকে এগুলো কালেক্ট করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও যাতে তারাও উপকৃত হয়। দেখো, এখানে আছে সাম্য ছাড়া স্বাধীনতা অর্থহীন, উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। এইটাকে আবার ঘুরিয়ে দিতে পারে, সাম্য ও স্বাধীনতা কিভাবে পরস্পর সম্পর্কিত তা আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আর একটা দেখো, সাম্যের বিভিন্ন ধরনগুলো ব্যাখ্যা করো এবং স্বাধীনতা বলতে কি বোঝায় আর সাম্য বলতে কি বোঝো। এগুলো সবই হচ্ছে তোমাদের 5 নম্বরের প্রশ্ন। এইগুলো আমি সবই অ্যান্সার সমেত দিয়ে দিচ্ছি। হয়তো ভিডিওটা একটু বড় হবে, কিন্তু তোমরা এগুলো এখন থেকে ভালো করে খাতায় আগে লিখে নাও, অথবা সময় যদি না থাকে তাহলে ফোন থেকেই পড়ে নেওয়ার চেষ্টা করো। এখন তো একদমই সময় নেই, তাই দেখো এখন 4টে আমি প্রশ্নের অ্যান্সার তোমাদের দিয়ে দিচ্ছি। দেখো, এখানে যেটা প্রথম সেটা হচ্ছে সাম্য ছাড়া স্বাধীনতা অর্থহীন, উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো এবং সাম্য ও স্বাধীনতা কিভাবে পরস্পর সম্পর্কিত তা আলোচনা করো। এটা অ্যান্সার দিয়ে দিচ্ছি। আধুনিক গণতন্ত্র, এভাবে তোমরা আগে লিখে নেবে সাম্য ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক। তারপর লিখবে আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি হলো সাম্য ও স্বাধীনতার আদর্শ। তবে সাম্য স্বাধীনতার মধ্যে সম্পর্ক বিষয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতানৈক্য দেখা যায়। যারা সাম্যকে স্বাধীনতার বিরোধী বলে মনে করেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো তকভিল, লর্ড অ্যাক্টন প্রমুখ ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী চিন্তাবিদগণ। তারা মনে করেন প্রথমত সাম্যের ধারণা প্রতিষ্ঠিত লাভ করলে স্বাধীনতা বিলীন হয়ে যাবে এবং দ্বিতীয়ত সাম্য প্রতিষ্ঠিত হলে ব্যক্তির ক্রিয়াকার্য আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে, এর ফলে স্বাধীনতার ধারণাটি বাধাপ্রাপ্ত হবে। অধ্যাপক লাস্কি অবশ্যই এইসব বক্তব্যকে সমর্থন করেননি। তিনি সাম্যকে স্বাধীনতার বিরোধী বলে মনে করেননি। লাস্কি মনে করেন ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের জন্য উপযুক্ত পরিবেশের প্রয়োজন। এই পরিবেশের জন্য সকলকেই সাম্য ও স্বাধীনতার লক্ষ্য অর্জনের বিষয়টিকে নজর রাখতে হবে। তারপরের পয়েন্টে প্যারা চেঞ্জ করে এইভাবে লিখবে। বলেছিলাম যে প্যারার আগে একটা তোমরা বক্স করে নেবে, এখানে একটা বক্স, এখানে একটা বক্স করে নেবে। ফরাসি দার্শনিক রুশো সাম্য ও স্বাধীনতার মধ্যে কোনো বিরোধ দেখেননি। জন স্টুয়ার্ট মিল মনে করতেন সাম্য ও স্বাধীনতার মধ্যে কোনো বিরোধ নেই, বরং তা একে অপরের পরিপূরক। স্বাধীনতার বিকাশের জন্য অর্থনৈতিক সাম্যের প্রয়োজন আছে। টনি মনে করেন যে সাম্য স্বাধীনতার বিরোধী তো নয়ই, বরং স্বাধীনতা বজায় রাখতে গেলে অধিক পরিমাণে সাম্যের প্রয়োজন। স্বাধীনতাকে যদি মানবিক সত্তার বিকাশস্থল ধরা হয় তাহলে তা একমাত্র সম্ভব হবে সাম্যবাদী সমাজে। সাম্যবাদী সমাজ ছাড়া স্বাধীনতার পরিপূর্ণ বিকাশ সম্ভব নয়। তারপর এইভাবে আরেকটা পয়েন্ট করে নেবে প্যারা চেঞ্জ করে, সাম্যহীন স্বাধীনতা হতে পারে না। যদি তোমরা এটা বলে আবার এখানে চলে আসতে পারো ছোট করে নেওয়ার জন্য, সাম্য ক্ষমতার বৈষম্য, সামাজিক সম্পর্কের বৈষম্য, আইনের বৈষম্য প্রভৃতিকে দূর করে মানুষের স্বাধীনতাকে বিকশিত হওয়ার পথ করে দেয়। স্বাধীনতা প্রতিষ্ঠিত হলে ব্যক্তি লাভ করে বস্তুগত স্বাধীনতা ও বৌদ্ধিক নিরাপত্তা। এটা হয়ে গেল। তার আগে আমি বলে রাখি, যদি তোমরা ছোট করে লিখতে চাও তাহলে তোমরা কিন্তু এই পয়েন্ট যেভাবে ব্র্যাকেট করা আছে সেভাবেও তোমরা করে নিতে পারো। এটা খুবই ছোট আছে তাই বই থেকে এগুলো দিয়ে দিচ্ছি যেগুলো খুবই ছোট। দেখো, আইনের দৃষ্টিতে সাম্য কথাটি সাম্য ও স্বাধীনতার ধারণার সঙ্গে সংশ্লিষ্ট। এক্ষেত্রে আইন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি পক্ষপাতিত্ব করবে না, তা সকলের। আবার এখানে চলে আসবে, অর্থনৈতিক স্বাধীনতার ক্ষেত্রে যদি সমাজে মুষ্টিমেয় মানুষ ধন সম্পদের অধিকারী হয় এবং এর সুযোগ সুবিধা লাভ করে তাহলে আপামর মানুষ বিপদগ্রস্ত হবে। এই অর্থনৈতিক সংকট থেকে বাঁচার একমাত্র পথ হলো সাম্য প্রতিষ্ঠা। অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হলে ধনী দরিদ্রের বৈষম্য থাকে না, প্রভুভৃত্যের বিরোধের অবসান ঘটে।
তারপর পয়েন্ট দিয়ে আবার এভাবে বক্স করে নেবে। মার্ক্সবাদী লেখকগণ সাম্য ও স্বাধীনতার মধ্যে সম্পর্কের কথা বলেছেন। তারপর এখানে চলে আসবে, মার্ক্সবাদীদের মতে সমাজে অর্থনৈতিক বৈষম্যের অবসান ঘটলে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে, যেখানে ধনতান্ত্রিক আস্ফলন বিলুপ্ত হবে এবং শ্রেণীবিরোধের অবসান ঘটবে। এইরূপ সমাজেই স্বাধীনতার যথার্থ প্রয়োগ সম্ভব হবে। সুতরাং বলা যায় যে সাম্য ছাড়া স্বাধীনতা থাকতে পারে না, অথবা বলা যায় সাম্য ছাড়া স্বাধীনতা অর্থহীন বা একে অপরের পরিপূরক। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর আসছি দেখো সাম্যের ধরন। সাম্য বলতে সাধারণভাবে বোঝায় সমাজে সমস্ত প্রকার বৈষম্যের অবসান। সাম্য বিভিন্ন প্রকার হতে পারে, তবে সাম্যকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়, যথা 1 স্বাভাবিক সাম্য, 2 সামাজিক সাম্য, 3 আইনগত সাম্য। আইনগত সাম্যকে আবার 3 ভাগে ভাগ করা যায়, 1 হচ্ছে ব্যক্তিগত সাম্য, 2 রাজনৈতিক সাম্য, 3 অর্থনৈতিক সাম্য। এবার এগুলোকে তোমাদের ব্যাখ্যা করতে হবে। স্বাভাবিক সাম্য বলে পয়েন্ট দেবে, সাম্যের যে ধারণা দ্বারা এই কথা ব্যক্ত হয় যে সমস্ত মানুষ সমান হয়ে জন্মেছে, তাকে বলে স্বাভাবিক সাম্য। আচ্ছা, এখান থেকে তোমাদের যদি শর্ট কোয়েশ্চেন আসে যে স্বাভাবিক সাম্য কাকে বলে, তাহলে এইটুখানি লিখে দেবে। তবে এই ধারণাটির অনেক সমালোচনা করেছেন। স্বাভাবিক সাম্যের মূল কথা হলো সমাজের কোনো প্রকার কৃত্রিম বৈষম্য থাকবে না। সামাজিক সাম্য কাকে বলে বললেও এইভাবে লিখে দেবে, সাম্যের যে ধারণা অনুসারে জাতি, ধর্ম, বর্ণ, বংশমর্যাদা প্রভৃতি ক্ষেত্রে প্রত্যেক মানুষ সমাজের কাছে সমান, তাকে বলা হয় সামাজিক সাম্য। অর্থাৎ সামাজিক সাম্য অনুসারে জাতিগত বিভেদ, বর্ণগত বৈষম্য, ধর্মীয় কারণে কোনোরূপ পার্থক্য করা হয় না। সমাজের প্রতিটি মানুষই সমান সুযোগ সুবিধা লাভের অধিকারী। পরের পয়েন্ট দেখো আইনগত সাম্য। এগুলো কিন্তু সংজ্ঞা হিসাবেও আসবে। সাম্যের যে ধারণা অনুসারে রাষ্ট্রের প্রতিটি নাগরিক আইনের দৃষ্টিতে সমমর্যাদার অধিকারী, তাকেই বলা হয় আইনগত সাম্য। এই সাম্য অনুসারে সংবিধানে উল্লেখিত অধিকার সমূহ যেমন সকলে ভোগ করতে পারবে, তেমনি বিচারের ক্ষেত্রে কোনো অপরাধীকে বিশেষভাবে শাস্তি ভোগ থেকে রহিত করা যাবে না। পরের পয়েন্ট দেবে ব্যক্তিগত সাম্য। কোনো সমাজে ব্যক্তিগত সাম্য আছে তখনই বলা যাবে যখন জাতি, ধর্ম, বর্ণ, অর্থনৈতিক প্রতিপত্তি প্রভৃতির নির্বিশেষে সমাজের সকলেই নিজ নিজ ব্যক্তিত্ব বিকাশের অধিকারগুলি সমভাগে ভোগ করতে পারে। ব্যক্তিগত সাম্য প্রতিষ্ঠার ক্ষেত্রে আইনের অনুশাসনের প্রয়োজন আছে। মার্ক্সবাদীদের ব্যক্তিগত সাম্য কেবল সমাজতান্ত্রিক সমাজেই বাস্তবায়িত হওয়া পরিবেশ পায়। তো এটা লিখে এদিকে চলে আসবে রাজনৈতিক সাম্যের পয়েন্ট দেবে। রাজনৈতিক সাম্য নারী পুরুষ, ধনী দরিদ্র, জাতি ধর্ম নির্বিশেষে যখন প্রতিটি ব্যক্তি রাষ্ট্রের কার্যকলাপে অংশ নেওয়ার সমানাধিকারী লাভ করে, তখন তাকে বলা হয় রাজনৈতিক সাম্য। এগুলো কিন্তু সংজ্ঞার আকারে পড়বে। যেমন উদাহরণ হিসাবে এটা পড়ে রাখবে, রাষ্ট্রের সদস্য হিসাবে প্রাপ্তবয়স্ক নাগরিকের নির্বাচন করার অধিকার, নির্বাচিত হওয়ার অধিকার, সরকারকে সমালোচনা করার অধিকার প্রভৃতি। অর্থনৈতিক সাম্য কি যদি বলে, বা রাজনৈতিক সাম্য কি কাকে বলে বললে এগুলো লিখে দেবে। সমাজের সকল প্রকার অর্থনৈতিক বৈষম্যের অবসানই হলো অর্থনৈতিক সাম্য। অর্থনৈতিক সাম্যের ক্ষেত্রে কয়েকটি বিষয় উল্লেখযোগ্য, যেমন অর্থনৈতিক সাম্য হলো সম্পদ বন্টনের ক্ষেত্রে সাম্য। 2 হচ্ছে প্রত্যেকে তার নিজ পছন্দ যোগ্যতা অনুসারে কাজ পাওয়ার সুবিধা, ধনী শ্রেণী বা গোষ্ঠীর শোষণের হাত থেকে মুক্ত হয়ে স্বাধীন জীবিকা নির্বাহের সুযোগ। আচ্ছা, এরপর চলে আসবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, স্বাধীনতা বলতে কি বোঝায়। যেহেতু তোমাদের সময় কম, তাই আমি 4-5টা প্রশ্নের উত্তর একসাথে দিয়ে দিচ্ছি, তোমরা যাতে একেবারে করে ফেলতে পারো। দেখো, লাতিন শব্দ লিবার থেকে ইংরাজি শব্দ লিবার্টি শব্দটি এসেছে, যার অর্থ হলো স্বাধীনতা। সাধারণভাবে স্বাধীনতা হলো এমন কাজের ক্ষমতা যা সমাজের প্রতিটি ব্যক্তি নিজের ইচ্ছানুসারে করতে পারে। রাষ্ট্রবিজ্ঞানে এরূপ স্বাধীনতার অর্থ হলো স্বেচ্ছাচারিতা বা উচ্ছৃঙ্খলতার নামান্তর। স্বাধীনতা বলতে বোঝায় এমন এক সামাজিক পরিবেশ যেখানে প্রত্যেকে তার ব্যক্তিত্বের বিকাশ ঘটিয়ে সমান সুযোগ সুবিধা লাভ করে। যদি স্বাধীনতা কি 2 নম্বরের প্রশ্ন আসে, তাহলে এতটুকু লিখে দেবে। জন স্টুয়ার্ট মিল তার অন লিবার্টি নামক গ্রন্থে স্বাধীনতা বলতে ব্যক্তিসত্তার হস্তক্ষেপের বিষয়টিকে সীমিত করার কথা বলেছেন। আর হবসাউস বলেছেন যে ব্যক্তি নিজ ক্ষেত্রে পূর্ণ নয়, ব্যক্তি তার ব্যক্তিত্বকে গড়ে তোলে পারস্পরিক সম্পর্কের আদান প্রদানের মাধ্যমে। দেখো, এখানে অনেকের কথা বলা হয়েছে, তো যদি তোমরা এটা না বলতে পারো তাহলে এতটুকু বলে ছেড়ে দেবে। আচ্ছা, এই পারস্পরিক নির্ভরতা অস্বীকার করে স্বাধীনতা তার যথার্থ স্থান নিতে পারে না, এটুখানি বলে দেবে, কারণ ব্যক্তির ব্যক্তিসত্তা বিকাশের মধ্যেই স্বাধীনতা নিহিত।
এই পর্যন্ত বলে দেবে। তারপর এখানে চলে আসবে, নিচের দিকে একটু চলে আসবে। আবার টিএইচ গ্রিন মনে করেন, এখান থেকে বলবে আবার টিএইচ গ্রিন মনে করেন যে একটি ক্ষমতাকেন্দ্রিক বিষয়, স্বাধীনতা একটি ক্ষমতাকেন্দ্রিক বিষয়। ব্যক্তি তার ক্ষমতার দ্বারা এমন কিছু বিশেষ কাজ সম্পন্ন করবে যা সমাজের সকল মানুষের কাছে গ্রহণযোগ্য এবং সকলের ক্ষেত্রে ভোগ্যযোগ্য হবে। অর্থাৎ সামাজিক গণমঙ্গলকে বাস্তবায়িত করার জন্য উপযুক্ত ক্ষমতা সামর্থ্যই হলো স্বাধীনতা। স্বাধীনতার সংজ্ঞা দিতে গিয়ে এফ.এ. হায়েক বলেছেন যে রাষ্ট্রের নিয়ন্ত্রণগুলির হাত থেকে মুক্ত থাকা অবস্থাই হলো স্বাধীনতা। আবার এই এতগুলো যদি না বলতে পারো, দু একটা বাদ দিয়ে দেবে। ইসাইয়া বার্লিন বলেছেন যে বলপ্রয়োগের অনুপস্থিতি হলো স্বাধীনতার ভিত্তি, কারণ বলপ্রয়োগের কোনো ব্যক্তির স্বাধীনতাকে হরণ করে। অ্যাকচুয়ালি তোমাদের স্বাধীনতা বলতে কি বোঝায় বললে তোমাকে স্বাধীনতা কি বলতে হবে এবং কয়েকজনের মতামত তোমাকে দিতে হবে। সেটা দুটো হতে পারে, তিনটে হতে পারে, সুবিধা মতো বলবে। তো এই গেল তোমাদের স্বাধীনতা। এবার হচ্ছে সাম্য বলতে কি বোঝো। সাম্য সম্পর্কে বিভিন্ন রাষ্ট্র দার্শনিক বিভিন্ন মত পরিলক্ষিত হয়। সাম্যকে কেউ কেউ বিচার বিবেচনার মধ্যে একরূপতা বলে মনে করেছেন। আর্নেস্ট বার্কার সাম্যকে এমন একটি প্রারম্ভ হিসাবে দেখতে চেয়েছেন যেখান থেকে আমরা শুরু করি, অর্থাৎ সাম্য বলতে সমাপ্তিকে বোঝায় না, সাম্য হলো প্রারম্ভ। তাহলে সাম্য কি বললে তোমরা এটা শর্ট কোশ্চেনে লিখে দেবে। এই গেল তোমাদের এটা। তারপরে এখানে চলে আসবে অধ্যাপক লাস্কি যে সাম্যকে তিনটি নীতির দ্বারা প্রকাশ করেছেন। সেগুলো হচ্ছে সাম্য বলতে বিশেষ সুযোগ সুবিধা অনুপস্থিতিকে বোঝায়। 2 নাম্বার সকলের পর্যাপ্ত পরিমাণে সুযোগ সুবিধা লাভের ক্ষেত্রকে বলে সাম্য। 3 হচ্ছে সাম্য হলো অর্থনৈতিক দিক থেকে একটি আনুপাতিক সমস্যা। এইভাবে বলবে। তারপর এদিকে চলে আসবে, এখানে লিখবে মার্ক্সবাদীরা মনে করেন বৈষম্যমূলক সমাজে সাম্য থাকতে পারে না। দাস সমাজ, সামন্ততান্ত্রিক সমাজ ও ধনতান্ত্রিক সমাজ প্রতিটি স্তরেই রয়েছে এক শ্রেণীর থেকে অপর শ্রেণীকে শোষণ করার প্রয়াস। সমাজতান্ত্রিক সমাজে শ্রমিক শ্রেণী ক্ষমতার হাতে পেলে ধীরে ধীরে রাষ্ট্র কাঠামোটির পরিবর্তন ঘটবে এবং শেষে শ্রেণীবিরোধ মিটে গিয়ে শ্রেণীর অবসান ঘটবে, রাষ্ট্র বিলুপ্ত হবে এবং প্রকৃত সাম্য প্রতিষ্ঠা হবে। সার্বিক দিক থেকে বলা যায় সাম্য হলো ব্যক্তির আয় মর্যাদাগত ক্ষেত্রে সকলের জন্য সাম্যের অধিকার। সাম্য তাই কয়েকটি অর্থকে প্রকাশ করে, যেমন প্রথমত সাম্যের ক্ষেত্রে প্রত্যেকটি ব্যক্তি আইনের দৃষ্টিতে সমান। দ্বিতীয়ত হচ্ছে রাষ্ট্রীয় আইন দ্বারা সকলের নাগরিক সমান সুযোগ সুবিধা প্রদান। তৃতীয়ত হচ্ছে বিভিন্ন অর্থনৈতিক বৈষম্যের অবসান। চতুর্থ হচ্ছে কোনো প্রকার বিশেষ সুযোগ সুবিধা কোনো ব্যক্তি বা গোষ্ঠী ভোগ করবে না, তা সকলের। এই গেল তোমাদের হচ্ছে সাম্য কি বা সাম্য বলতে কি বোঝায়। তাহলে এই 4টে প্রশ্ন ভালো করে মুখস্থ করে নেবে। আশা করছি 5 নাম্বারের এখান থেকে কয়েকটা এসে যাবে। আর আমার যা সাজেশান দেওয়া ছিল সেগুলো নিশ্চয়ই তোমরা রেডি করে ফেলেছো বা শর্ট কোয়েশ্চেনও কিছু দেওয়া হয়েছে। এতে আশা করছি তোমাদের পাস মার্কসটা উঠে যাবে যদি ভালো করে যেতে পারো। এবার সবই হচ্ছে ভগবানের হাতে, কি পড়বে কি পড়বে না আমরা কেউই কিছু বলতে পারি না, আমরা জাস্ট আইডিয়া দিতে পারি। আমার আইডিয়া এগুলোই হচ্ছে আসার সম্ভাবনা বেশি। তাহলে একটা ভিডিওর মধ্যে আমি অনেকগুলো দিয়ে দিলাম, হয়তো ভিডিওটা একটু লেন্দি হয়ে গেল, কিন্তু তোমাদের জন্য সুবিধা হলো। তাহলে তোমরা এগুলো ভালো করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।